সবাইকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 2 এপিসোড নাম্বার 1 এখন পর্যন্ত যারা দেখেননি তারা এখনই চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসুন। আর জিনের দুনিয়া সিজন 1-2 যারা দেখেননি তারাও ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। জিনের দুনিয়া সিজন 1-2 দুটোই পেয়ে যাবেন। সিজন 3-র এপিসোড নাম্বার 2 শুরু হয়ে গেল। এপিসোড নাম্বার 2-তে কী হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। জিনের দুনিয়া সিজন 2 আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিন, কারণ হচ্ছে এই গল্পটা লিখতে অনেক বেশি কষ্ট হয়েছে, যেখানে 6 মাস সময় লাগে। আমি মাত্র 1 মাসের ভিতরেই আপনাদের জন্য গল্প লেখা শেষ করেছি, প্রোডাকশন শেষ করেছি এবং ভয়েসও শেষ করেছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা এই গল্পটাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন। আশা করি সিজন 1 এবং 2 এর থেকে বেশি জনপ্রিয় করবেন। জিনের দুনিয়া সিজন 3 আশা করি খুব বেশি ভালো হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সিজন 3। তো আপনারা সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আসলে ভাই কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না, বা লাইক করতে তো টাকা পয়সা লাগে না। আপনাদের জন্য এত কষ্ট করছি, আমি এত কষ্ট করছি, আর আপনারা এতটুকু কষ্ট আমার জন্য করতে পারবেন না। বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং রিচ বাড়াতে সহায়তা করবেন। আমাদের আরেকটা চ্যানেল প্রাইম যেটা আছে ওইটাতে রিচ ডাউন হয়ে গিয়েছে। সবাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং লাইক করুন, এবং এখন আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বেশি কথা বলবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। কলম্বিয়ার দক্ষিণের অ্যামাজন জঙ্গলের একটি ঘন বেষ্টিত অঞ্চল। সেই অঞ্চলের একটা দেবদারের গাছের পাশে রয়েছে এই বিশ্বের সবথেকে বড় দর্পি স্টেশন। এই স্টেশনের মধ্যে আকাশ থেকে বড় একটি জিনবহর সেই গাছের সামনে নামল। ভেতর থেকে দুজন রক্ষী এসে তাদেরকে অভিবাদন জানালেন। তারা ভেতরে প্রবেশ করল। রথটিতে বসেছিল মেফো এবং তার সৈন্যবন্য। মেফো সৈন্যবন্য ছাড়া চলে না। সে একজন মানুষের সন্তান হলেও তার মধ্যে রয়েছে জিনেদের অনন্য ক্ষমতা, এবং তার আশেপাশে সবসময় শক্তিশালী জিনেরা থাকেন। মেফো ভেতরে প্রবেশ করল। মেফো আলকিসের ছেলে হবার কারণে পুরো বিশ্বের সবাই তাকে চেনে। আলকিস এই বিশ্বের সম্রাট হতে চেয়েছিল, কিন্তু সেই দায়ভার এখন মেফোর উপর। সে চায় বিশ্বের সম্রাট হতে, ক্যান্টিলিয়াকে হত্যা করে, এবং সে ষড়যন্ত্র করেও যাচ্ছে। দর্পি স্টেশনের মধ্যে ঢুকতেই সেখানকার প্রধান রক্ষী এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? মেফো বলল, আমি কেমন আছি সেটা পরে জিজ্ঞেস করো, আগে বলো দর্পি স্টেশনে প্রোডাকশন রেট কেমন? তারা জানালো, বেশ ভালোই। এখন পর্যন্ত 10,000-এর ওপর দর্পি এখান থেকে প্রোডাক্ট প্রডিউস হয়েছে, এবং আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে আমরা আরও 20,000 জিন তৈরি করতে পারবো। মেফোর সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, এটা হচ্ছে পুরো বিশ্বের সবথেকে বড় দর্পি স্টেশন। এখানে সর্বোচ্চ সংখ্যক দর্পি আছে, আর তোমরা যদি এরকমভাবে প্রোডাকশন দিতে থাকো তাহলে তো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে আমরা পৃথিবীর বাইরে চলে যেতে হবে। সে বলল কি যে, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে প্রোডাকশন রেট বাড়িয়ে দিচ্ছি। এতদিন আমাদের ওপর থেকে কোনো দিক নির্দেশনা আসেনি। সঙ্গে সঙ্গেই মেফো বলল কি যে, তোমরা খবর রাখো, ইকবাল এখনও বেঁচে আছে। আর তোমরা এক কাজ করো, এই দর্পি স্টেশনগুলো আরও গভীরে নিয়ে যাও, যেন কেউ দেখতে না পারে, কারণ এগুলো আমাদের সিক্রেট চেম্বার। কেউ দেখতে পেলে নির্ঘাত অনেক সমস্যা হয়ে যাবে। পুরো বিশ্বে আমাদের যে দর্পি স্টেশনগুলো এখন পর্যন্ত আছে প্রত্যেককে জানিয়ে দাও, যেন সবাই তাদের প্রোডাকশন রেট বাড়িয়ে দেয়, এবং তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে নিজেদেরকে পলায়ন করতে পারে। কলম্বিয়া, ব্রাজিল, কানাডা এবং আশেপাশের যত জায়গা আছে সমস্ত জায়গায় তোমরা জানিয়ে দাও। দর্পি স্টেশনের প্রধান রক্ষী তখন কাদের জন্য ডাকলেন। দুটো কালো ছায়া তার কাছে এসে সামনে দাঁড়ালো এবং মানুষে পরিণত হলো, সিংওয়ালা মানুষ। তারা হচ্ছে শক্তিশালী জিন এবং এই প্রধান দর্পি স্টেশনের যে দায়িত্বরত আছে তার প্রধান জেলা। বললো কিছু, তোমরা এখনই দ্রুত চলে যাও প্রত্যেকটা দর্পি স্টেশনে খবর দিতে, যেন তারা এরকম করে। উপর থেকে নির্দেশ এসেছে, আর সমস্ত বিষয় তাদেরকে জানিয়ে দিল। মেফো বলল কি যে, ঠিক আছে, সমস্ত বিষয় আমি দেখেছি, এবং সবাইকে বলে দাও যেন তারা সাবধানে থাকে, কারণ ইকবাল আবার ফিরে এসেছে। এবং সোনায় সোহাগা ব্যাপার হচ্ছে, ইকবালের ছেলে এখনও জীবিত আছে। তাকে আমি কোনোদিন দেখিনি, তবে খুব শীঘ্রই তার সামনাসামনি আমরা হব, এবং তাকে আমরা হত্যা করব, এবং পুরো বিশ্বের শাসন আমরা হাতে নিব। তাই বলে মেফো সেখান থেকে বেরিয়ে গেল এবং একটা রথ বহরে করে সেখান থেকে উড়ে চলে গেল কোনো একটা জায়গায়। ইকবালকে তারা কোনোভাবেই মারতে পারবে না, কারণ বিশ্বের সবথেকে বড় সিক্রেটের খবর ইকবালের কাছে আছে। হয়তো হানিফা অনেক বছর আগে এটারই আভাস দিয়েছিল, যার কারণে ইকবালকে এত বছর বাঁচিয়ে রাখতে হয়েছে। সম্রাট সলেমান বলল কি যে,
এই শয়তানের বাচ্চাটাকে আমি যদি নিজের হাতে মারতে পারবো সেদিন আমি শান্তি পাবো, কারণ একে বাঁচিয়ে রাখা মানে আমাদের জন্য হুমকি স্বরূপ। কি এমন মানুষ একজন যার ভয়ে পুরো বিশ্ব কাঁপত এক সময়, আর এখন পুরো বিশ্ব তার সম্পর্কে জেনে গিয়েছে, সবাই যেন তাকে নিয়ে মাতামাতি করছে। তোমাদের ওদিকের কি খবর? বীরবল জানালো, সমস্ত বিশ্বের রাজাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে চলে আসবে। একটু পরেই আমরা সভায় বসতে পারবো মহারাজ। সম্রাট সলমন বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আমি একটু অন্তর্মহল থেকে ঘুরে আসি, তোমরা সমস্ত মন্ত্রিসভা গোছাও। খানিকক্ষণ বাদে কুলুস রাজ্যের আকাশ সীমানায় বেশ কিছু রক্ষীবহর সহ রথ আসতে দেখা গেল। প্রত্যেকটা রথই ভিন্ন রকমের এবং পুরো বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত রাজ্যগুলোর রাজাকে ডাকা হয়েছে এবং তাদের মন্ত্রীকে, কারণ বিশ্বে এক ধরনের অন্যরকম সংকট চলে এসেছে। তারা এবার নাম শুনতে পেরেছে। শেষ যেবার পৃথিবীতে এবা এসেছিল তখন পৃথিবীর সমস্ত কালো শক্তিকে ধ্বংস করে চেয়েছিল, এবং এবা এমন ভয়ঙ্কর একটি জিনিস, এটা ভাবতেই যেন সলেমানের গায়ে কাটা দিয়ে উঠছে। কিন্তু সেটা কাকে গ্রহণ করবে সেটাই হচ্ছে শঙ্কার বিষয়। যে কোনোভাবেই হোক জিনিসটাকে তাদের হাতছাড়া করলে চলবে না। সবাই এসে মন্ত্রিসভায় বসল। চারিদিকে শুধুমাত্র মন্ত্রী এবং রাজাদের সমাগম। সম্রাট সলেমান এসে রাজদরবারে বসল। প্রায় 150 জন রাজ্যের মন্ত্রী এবং রাজারা এসেছে। সবাই সম্রাটের সামনে বসে আছে এবং বলল কি যে, এই সংখ্যালঘু কেন? সবাই কোথায়? আরও 16টা রাজ্যের রাজারা কোথায়? সম্রাট এই কথা বলার পর বীরবল বললেন কি যে, মহারাজ, তারা আসতে নিষেধ করে দিয়েছেন, কারণ তারা শুরু থেকেই আমাদের বিপক্ষে ছিল। শুধুমাত্র এতদিন আমাদের পক্ষে থেকেছে কারণ ক্ষমতা আমাদের হাতে। তখন সম্রাট বলল কি যে, তোমরা এখনই গিয়ে তাদের ধ্বংসযোগ্য করো, কারণ হচ্ছে যে আমার কথা শুনবে না তাদের এই বিশ্বে কোনো জায়গা নেই। আর দরকার হলে সেই রাজ্যের রাজাগুলো আমরা পরিবর্তন করে দিব, আমাদের এজেন্ট বসাবো। এরকম কোনো রাজ্য আমাদের দখলে নেই, এটা তুমি আগে কেন বলনি? বীরবল বলল কি যে, আমি নিজেই তো জানতাম না, তবে তারা হয়তো আসতে দেরি করেছে। আমার যতটুকু মনে হয় যে তারা ইকবালের অনুসারী। এই কথা বলার পর সম্রাট রেগে গেলেন এবং বললেন, এখনই রক্ষী পাঠাও তাদেরকে ধরে আনার জন্য। যে কোনোভাবেই হোক তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, কারণ যারা আমার কথা শোনে না তাদেরকে কোনোভাবেই আমি আমার বিশ্বে দেখতে চাই না। সকলের উদ্দেশ্যে সম্রাট উঠে দাঁড়িয়ে বললেন কি যে, আমাদের রাজ্যের উপর সংকটাপূর্ণ অবস্থা চলে এসেছে। আপনারা হয়তো সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ইকবালকে এখনো আমি বাঁচিয়ে রেখেছি। সবাই কানাঘুষা করতে লাগলেন। কেন কেন মহারাজ, ইকবালকে এখন পর্যন্ত কেন বাঁচিয়ে রেখেছেন? ওই শয়তানের জন্যই তো আমাদের বসবাস করা হারাম হয়ে গিয়েছিল। সবাই কানাঘুষা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সম্রাট বললেন কি যে, চুপ করো সবাই, আমার কথা শেষ করতে দাও। সবাই তখনও কানাঘুষা করে যাচ্ছে। মহারাজ তখন চিৎকার করে বললেন, এবা বলার সঙ্গে সঙ্গেই সবাই কানাঘুষা করতে লাগলেন এবং প্রচণ্ড পরিমাণ অবাক হলেন এবং ভয়ে সবার চোখের দিকে তাকানো যাচ্ছে না। সবাই যেন একটু ভয়ের ছাপে বসে আছে। সঙ্গে সঙ্গেই মহারাজ বলে উঠলেন, কেন এবার কথা বলছো না কিসের জন্য? এই ভয় আমি পেয়েছিলাম বহু বছর আগে, তবে এরকম একটা ভয় পাবো সেটা আমি কখনো ভাবিনি। হানিফা বলেছিল একদিন ইকবালকে কাজে লাগবে, এবং ইকবাল এমন এমন গোপন রহস্য এই পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে রেখেছে যেগুলো কিনা আমাদের ধ্বংস করে দিবে। তবে এখন যে কোনো মূল্যেই হোক ইকবালের কাছ থেকে এবা এবং তার সমস্ত তথ্য আমাদেরকে জানতেই হবে, না হলে আমাদের ধ্বংস নিশ্চিত। কারণ এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে ইকবালের ছেলে যেহেতু জন্মগ্রহণ করেছে এবং এটাই আমাদের জন্য হুমকি স্বরূপ, এবং কে কি হবে সেটা আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে ইকবালের ছেলেকেই গ্রহণ করবে, কারণ এটা ইতিহাসই বলে। সবাই কানাঘুষা করতে লাগলো। সমস্ত রাজ্যের মহারাজদের মধ্যে একজন বলে উঠলেন, মহারাজ, আপনি এই কথা আমাদের আগে কেন বলেননি? আমরা যদি জানতাম তাহলে ইকবালের ছেলেকে কি আমরা বেঁচে থাকতে দিতাম? মহারাজ নিজেই বললেন, আমি নিজেই জানতাম না এই শয়তানের বাচ্চাটা কিভাবে আমাদের হাত গলিয়ে বেরিয়ে গিয়েছে, আমরা সেটা বুঝতে পারছি না। একে তো আমি নিজের হাতে হত্যা করেছিলাম, কিন্তু কিভাবে যে আবার সে বেঁচে উঠল সেটাই আমার মাথায় ঢুকছে না। তবে হ্যাঁ, তোমরা নিজেদের রাজ্যে ফিরে যাও এবং নিজেদের রাজ্যের সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়িয়ে দাও, যেন কোনোভাবেই তোমাদের রাজ্যে কেউ প্রবেশ না করতে পারে।
এবং তোমাদের সমস্ত জায়গায় আমাদের সমস্ত রক্ষী যেন সবসময় অ্যালার্ট থাকে। কারণ হচ্ছে যে কোনোভাবে যদি আমাদের রাজ্য আবার আগের মতো হয়ে যায়, আর আগে তো আমার কারণে হয়েছিল, আমি শয়তানের সঙ্গে মিলে প্রত্যেকটা রাজ্য এক এক করে দখল করতে নিয়েছিলাম, কিন্তু এখন তো আর সেটা নেই। সমস্ত রাজ্যের শাসনভার শুধুমাত্র আমার হাতে। তোমরা এখন সবাই চলে যাও নিজেদের রাজ্যে, কারণ রাজাবিহীন রাজ্য খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। প্রক্সিমা বি সেন্টারের রাজা সলমনের খুব কাছের লোক, কারণ হচ্ছে তেনারা আত্মীয়। তাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া দিয়ে করেছে এই রাজ্য থেকে ওই রাজ্য, যার কারণে তারা বেআই খুবই গলে গলে পীড়িতি। খানিকক্ষণ বাদে প্রক্সিমা বি সেন্টারের রাজাও রথে করে উড়াল দিয়ে চলে গেল তার নিজের রাজ্যে। নিজের রাজ্য বর্ডারে প্রবেশ করার খানিকক্ষণ বাদেই সে দেখতে পেল চারিদিকে শুধুমাত্র রক্তপাত এবং আজাহারি। সে দেখতে পেল সে যে সৈন্যদের নির্দেশ দিয়ে গিয়েছে সমস্ত বিদ্রোহকারীদের প্রতিহত করার জন্য, প্রায় অসংখ্য জিনকে তারা হত্যা করেছে। সে নিজে দেখে খুশি হলো, কারণ হচ্ছে যারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের মৃত্যু নিশ্চিত। চারিদিকে যেন রক্তের বন্যায় ভেসে আছে। সে সঙ্গে সঙ্গেই তার রাজ্যের মেন মহলের ওপর ল্যান্ড করলো। কিছুক্ষণ বাদে মন্ত্রী এসে বললেন কি যে কিছু সৈনিক এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিদ্রোহকারী আমাদের রাজ্যের বাইরে এসে র্যালি করছিল এবং মিছিল করছিল। আমরা তাদের প্রতিহত করেছি মহারাজ। সেনাপতি একটু পরেই আসবেন। আশা করি সমস্ত কিছু নিয়ন্ত্রণে আছে। পুরো রাজ্যের সমস্ত প্রজারা ভয় পেয়েছে, কারণ হচ্ছে প্রক্সিমা বি সেন্টারের রাজা যে ধ্বংসযজ্ঞ চালালো সেটা দেখে তারা বুঝতে পারছে যে কোনো মূল্যেই আমাদেরকে আর সামনে আগানো চলবে না। তারা দেখে বেশ খুশি হলো এবং লম্বা একটা অট্ট হাসি দিয়ে বলল কি যে আমাদের বিরুদ্ধে যাওয়া এত সোজা নয়, তোমাদের মৃত্যু আমরা দেখে ছাড়ব। রানা প্যালেসের সেই বিছানায় শুয়ে আছে ইউসুফ, যেখানে কিনা ইকবাল একসময় ঘুমাতো। তার পাশেই বসে আছে মায়া। ইউসুফ অনেকটা সুস্থ হয়ে এসেছে। তাকে প্রতিহত করেছিল খুদ সলেমান। সলেমানের কাছে এমন অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে ইউসুফকে মারার পরে ইউসুফ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত ইউসুফ বা তার গায়ে কোনো কাটা অথবা যে কোনোভাবেই আঘাত পেলে সেগুলো হিল হয়ে যাবার ক্ষমতা ইউসুফের শরীরের মধ্যে আছে, কিন্তু সলেমান যে অস্ত্র দিয়ে ওকে মেরেছে সেই অস্ত্র খুবই খতরনাক এবং ভয়াবহ। এটা সারতে একটু সময় লাগছে, তার বডি নিজেও বুঝতে পেরেছে। খানিকক্ষণ বাদে সোহানা ঘরের ভিতরে প্রবেশ করলো। বলল কি যে বাবা কি করছিস? ইউসুফ বলল এই তো আম্মা, শুয়ে আছি। সোহানা সেখানে এসে ইউসুফকে বলল কি যে তুই যে এত বড় রাজ পরিবারের সন্তান সেটা আমি আগেই জানতাম। এই দেখ তোর ছোটবেলার সেই জামা কাপড় আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এটা হচ্ছে তোর গলায় লাগানো ছিল। এই চেনটা দেখে আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তুই কোনো সাধারণ ঘরের কোনো সন্তান নয়, নিশ্চয়ই কোনো রাজ পরিবারের সন্তান। ইউসুফ সেই জিনিসটা নিল। দেখতে বেশ সুন্দর এবং অদ্ভুত রকমের একটা চাবির মতো জিনিস। সেটা তার লকেটে ঝোলানো ছিল, তার গলায় দেওয়া ছিল লকেটে করে, এবং সেটা ইউসুফ সঙ্গে সঙ্গে হাতে নিল। বলে কি যে আমি জীবনে কোনোদিন আমার মাকে দেখিনি, তুমিই আমার মা এবং সারা জীবন তুমি আমার মা হয়েই থাকবে। আমি আমার মায়ের ভালোবাসা কোনোদিন পাইনি, তবে তুমি আমাকে ভালোবাসা দিয়েছ এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমিই আমার মা। যে জন্মদাত্রী মাতাকে আমি কোনোদিন দেখিনি, তাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হয়। তবে আম্মা একটা বিষয় কি জানো, আমার মনে হয় আমি তাকে দেখেছি, কারণ আমি যখন ছোট ছিলাম এবং বুঝতে শিখেছি তখন থেকেই আমার স্বপ্নে আমি একজন মহিলাকে দেখতে পাই। একটা সাদা ঘর, সেই ঘরের ভিতরে দূর থেকে একজন মহিলা আমার দিকে এগিয়ে আসছে এবং তার পিঠে বিশাল বড় দুটো ডানা, তার গায়ে সাদা রঙের পোশাক এবং তাকে দেখতে বেশ খানিকটা উঁচু লম্বা। সে আমার দিকে এগিয়ে আসে, আমাকে স্পর্শ করতে চায়, কিন্তু কোনো এক দৈব শক্তি তাকে আমার কাছে আসতে দেয় না। দূর থেকেই সে আমাকে দেখে চলে যায়। আমি অনেক কান্নাকাটি করি তার কাছে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেতে পারি না। এটা কি আমার মা? সোহানা বলল কি যে হ্যাঁ তোমার মা হতে পারে, হয়তো তিনি তোমাকে প্রোটেকশন করে যাচ্ছেন মৃত্যুর পরেও। তবে হানিফা যেটা বলল, আমার যতটুকু মনে হয় তোমাকে অ্যানসেস্টর ট্রির কাছে নিলে নির্ঘাত তুমি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। সেটা একদিন হবে আমি বিশ্বাস করি। তবে আমি তোমাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছি এবং সারা জীবন ভালোবেসে যাব। সোহানা মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এদিকে আসো মা, তুমি তো আসলেই খুব সুন্দর। আমার ইউসুফের জন্য তোমাকে আমি ভেবে রেখেছিলাম। দেখো কি নির্মম পরিহাস, তোমরা একে অন্যের প্রেমে ঠিকই পড়লে।
সে প্রথম যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে, আমি কিন্তু তোমাকে দেখেছিলাম যে ইউসুফ তোমাকে নিজের ঘরে লুকিয়ে রেখেছে, কিন্তু আমি সেদিনকে কিছু বলিনি। ছেলে আমার বড় হয়েছে, এখন তো প্রেম ভালোবাসা তার মনের ভিতরে জাগ্রত হবেই। তবে তোমাকে সেই প্রথম দিন দেখে আমি বুঝে ফেলেছিলাম যে তোমাকে আমার ঘরের বউ করব। মায়া খানিকটা লজ্জা পেল এবং মায়া বলতে লাগলো, আমিও ভাবিনি আপনাদের সবাইকে এত আপন করে নিব। তবে আমার বাবা যে এরকম জঘন্য এবং নিকৃষ্ট একজন জিন, আমি কোনোদিন জানতাম না। তিনি যে এরকমভাবে ক্ষমতা অর্পণ করেছেন তাও আমি জানতাম না। আমি যখন খুব ছোট তখন আমি হয়তো আমার শ্বশুরমশাইকে দেখেছি, আপনাদের ইকবালকে দেখেছি, কারণ আমার আব্বাজান তখন ওইখানের মন্ত্রী ছিলেন এবং আমি সবসময় এরকমভাবে ওই মন্ত্রী রাজদরবার দিয়ে ঘুরে বেড়াতাম। এবং ইউসুফ শোনো, আমি তোমার মাকেও দেখেছি, তখন আমি খুব ছোট। আমার আবসা আবসা মনে আছে তোমার মা আমাকে খুব বেশি আদর করতেন এবং তোমার যখন জন্ম হলো তখন চারিদিকে অনেক শোরগোল পড়েছিল। আমি নিজেও ছোটবেলায় তোমার আশেপাশেই থাকতাম, কিন্তু তুমি যে সেটা আমি জানতাম না এতদিন। এখন জেনে আমার খুব বেশি ভালো লাগছে। ছোটবেলা থেকেই তোমাকে আমি খুব বেশি আদর যত্ন করতাম, কোলে নিয়ে ঘুরতাম, কিন্তু তুমি যে সেই ছেলে সেটা আজকে জানতে পারলাম এবং আমি জেনে খুবই আনন্দিত বোধ করছি। কিছুক্ষণ বাদে হানিফা সেখানে প্রবেশ করলো। হানিফা ইউসুফকে বলল, ইউসুফ ওঠো, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে। ইউসুফ বলল, কোথায় চাচা যান? হানিফা তখন বলল, কোথায় সেটা যাবার পথে বলছি। সবাই রথে বসে আছে, ওদিকে তোমার চাচা সালমান তোমার জন্য অপেক্ষা করছে, আর তোমাকে অনেক জায়গায় যেতে হবে। আমি তোমাকে এবার সম্পর্কে বলেছিলাম না, সেটা আমাদের যে কোনোভাবেই হোক খোঁজ করতে হবে। উঠো। ইউসুফ সঙ্গে সঙ্গে উঠে পড়ল। ইউসুফের গায়ে এখন আগের থেকে অনেক বেশি শক্তি চলে এসেছে। ইউসুফ তার জামাটা পরে নিল এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে ঘর থেকে বের হলো। ঘর থেকে বেরিয়ে ছাদে গেল। ছাদে তার জন্য রথ প্রস্তুত। সে রথে চড়ে বসলো। খানিকক্ষণ বাদে রথটা আকাশে উড়াল দিল। ইউসুফের যে পাখিটা আছে সেই পাখিটা ওইখানেই আছে। ইউসুফকে দেখিয়ে তার পেছন পেছন আসতে শুরু করলো, কিন্তু ইউসুফ তাকে থামিয়ে দিয়ে বলল, তোমরা এখানেই থাকো, পরবর্তীতে আমি এসে তোমাদেরকে বাকিটা বলছি। তারা সঙ্গে সঙ্গেই দক্ষিণের দিকে উড়াল দিল। দক্ষিণের রাজ্যগুলো খুব চমৎকার এবং ভালো, তারা সবসময় ইকবালের অনুগত্য ছিল। রথটা মেঘের মাঝখান দিয়ে চলছে। খানিকক্ষণ বাদে হানিফা বলে উঠল, আমরা এখন যাচ্ছি দক্ষিণের রাজ্যগুলোতে। ওইখানে আমাদের কিছু বন্ধু রাজ্য আছে, তারা নিশ্চিত রূপে আমাদের সাহায্য করবে। আমি শুনেছি সলেমান নাকি মন্ত্রিসভা বসিয়েছে এবং সেখানে আমাদের সম্পর্কে অনেক কথাবার্তা হয়েছে এবং এবার সম্পর্কে তারা জেনে গিয়েছে। ইউসুফ তখন জানালো, আচ্ছা চাচা যান, এবার জিনিসটা কি আমি বুঝতে পারছি না। হানিফা তখন বলল, এখনো তোমার জানার সময় হয়নি, তবে আগে আমাদেরকে একে একে আমাদের সমস্ত বন্ধু রাজ্যগুলোতে যেতে হবে এবং সেখানে গিয়ে বুঝতে হবে যে তারা আমাদের পক্ষে আছে কিনা। খানিকক্ষণ বাদে সালমান বলে উঠল, হানিফা, আমাদের বন্ধু রাজ্য তো খুব বেশি একটা নেই। আমার যতটুকু মনে হয় কোনো রাজ্যই আমাদেরকে সাপোর্ট করবে না, আর যেহেতু মন্ত্রিসভা ডেকেছে সমস্ত রাজারা তো ওইখানে চলে গিয়েছে। হানিফা তখন বলল, তুমি ভুল জানো, আমি যা জানি তুমি তো তা জানো না। বিশ্বাস রাখো আমার উপর, কারণ হচ্ছে এখন আমাদের অনেক বন্ধু রাজ্য আছে। সেদিন যেদিন আমাদের মহারাজকে ওরা মারলো এবং আমাদের মহারানীকে হত্যা করলো, সেদিন আমি আমাদের এক বন্ধু রাজ্যে গিয়েছিলাম। আমি আশা করি তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এবং তারা আমাদের বহু বছরের বিশ্বস্ত। হানিফা ইউসুফকে সমস্ত ম্যাপ বোঝাতে লাগলো। এটা হচ্ছে উত্তরের জঙ্গল, এই জঙ্গলের ওই পাশে যত রাজ্য আছে সবাই সলেমানের চামচা। তুমি চিনিয়ে রাখো, এগুলো তোমার প্রয়োজন আছে, তবে এই পাশটা আমাদের জন্য নিরাপদ। আমাদের বন্ধুরাজ্যগুলো এখান থেকেই শুরু এবং আমরা সর্বপ্রথম যাব মুসার রাজ্যে। তুমি হয়তো জানো এই লোকটার নাম মুসা কিসের জন্য, কারণ এই লোকটার যখন জন্ম হয়েছিল তখন আমাদের নবী মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং সেই সময় থেকে এই লোকটা এখন পর্যন্ত জীবিত। কি এক বড় হায়াত নিয়ে সে জন্মগ্রহণ করেছে, তাকে দেখলে আমার মাঝে মধ্যে হিংসা হয়। এখন আমরা সেখানে যাব এবং আশা করি তিনি খুব ভালো জিন এবং সব থেকে বয়স্ক জিন। কিছুক্ষণ বাদে সামনে একটা বড় রাজ্য ভেসে উঠল মেঘের আড়ালে। সেই রাজ্যের চারপাশে বড় বড় গম্বুজ এবং খুব সুন্দরভাবে রাজ্য বেষ্টনী করা। বেশ কয়েকটা মসজিদও দেখা গেল। বোঝা গেল যে এই অঞ্চলের জিনেরা আল্লাহ ভীরু কতখানি। তারা সেই রাজ্যের ওপর ল্যান্ড করলো। খানিকক্ষণ বাদে দুজন রক্ষী এলো তাদেরকে যাচ করার জন্য। যারা যখন দেখলো যে হানিফা এসেছে তারা সঙ্গে সঙ্গে সরে গেল।
ইউসুফ রথ থেকে নামলো এবং সালমানও নেমে পড়ল। খানিকক্ষণ বাদে ভেতর থেকে মুসা এগিয়ে আসলো এবং হানিফাকে জড়িয়ে ধরলো। বলল কি ব্যাপার বন্ধু, কেমন আছো? অনেক বছর পর দেখা হলো। হানিফা তখন বলল, তা ঠিক আছে, তবে আমাদের পুরো বিশ্ব এখন সংকটাপূর্ণ অবস্থায়। তুমি কি সলেমানের মন্ত্রিসভায় গিয়েছিলে নাকি? সঙ্গে সঙ্গেই মুসা বলল না না, আমি সেখানে যাইনি, আর আমি না করে দিয়েছি। তবে এর পরবর্তীতে আমাদের ওপর যে কি আসতে চলেছে সেটা বুঝতে পেরেছি। তবে যে কোনো হামলা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত। আমি পাশের রাজ্যের সঙ্গে কথা বলেছি, ওরাও যায়নি। তবে আমাদের মনে হয় যে এখন পর্যন্ত আমাদের আন্ডারে বেশ কয়েকটা রাজ্য রয়েছে, তা প্রায় 15-20টার মতো হবে। সমস্ত রাজ্যগুলোকে আমাদের একত্রিত করতে হবে। তবে আমি এটা কি শুনছি হানিফা, আমাদের সম্রাট নাকি এখনো বেঁচে আছে? এটা শোনার পরেই আমি যাইনি, না হলে এমনিতে যেতাম অনিচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু আমাদের সম্রাট যেহেতু বেঁচে আছে, সেহেতু আর যাওয়ার প্রশ্নই আসে না। তখন মুসা বলল এরা কারা? একে তো চিনলাম, এ তো সালমান, ইকবালের বন্ধু, কিন্তু এই ছেলেটাকে? সঙ্গে সঙ্গেই হানিফা বলে উঠল, এটা হচ্ছে আমাদের যুবরাজ, আমাদের মহারাজ ইকবালের ছেলে। এটা শোনার পর মুসার সঙ্গে সঙ্গেই তার পায়ের পর লুটিয়ে পড়তে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই ইউসুফ তাকে উঠিয়ে নিয়ে বলল ছিচিয়ে কি করছেন? আপনি আমার পিতার সমতুল্য, আপনার জায়গা আমার বুকে, আমার পায়ে নয়। মুসা বলল তোমার পিতা আমাদের যে কত উপকার করেছে সেটা ভোলার নয়। তোমার যখন জন্ম হয়েছিল তখন আমি সেখানে ছিলাম এবং তোমাকে আমি কোলে নিয়ে কত যে আদর করেছিলাম। তার পরবর্তীতে তুমি মারা গিয়েছো শুনে আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুমি বেঁচে আছো শুনে আমার খুব ভালো লাগছে এখন। বিষয়টা হানিফা না করলে হয়তো তোমাকে আমরা কখনোই আমাদের সামনে দেখতে পেতাম না। কিন্তু বেটা শোনো, আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এখন। চলো ভেতরে চলো, আমাদের যতগুলো মন্ত্রী সভা রয়েছে, মানে যারা ওইখানে যায়নি, প্রত্যেকের সঙ্গে আমাদের মিটিং করা উচিত এবং আমাদের উচিত সমস্ত শক্তিকে একত্রিত করা। সব মিলিয়ে আমাদের মহারাজকে উদ্ধার করতে হবে। সে আর কতদিন ওইখানে থাকবে? আমি তো ভেবেছিলাম সে মারা গিয়েছে, কিন্তু এরকম কথা শোনার পরে আমাদের আর বসে থাকলে চলবে না। হানিফা বলল, তা বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন আমাদের শক্তি কিন্তু খুবই কম, আর যে কোনোভাবেই আমাদেরকে এবার খোঁজ করতে হবে। মুসা বলল এবার? হানিফা বলল, হ্যাঁ, তোমরা শুনলে হয়তো বিশ্বাস করবে না, তবে তার উত্তরাধিকারী কে হতে চলেছে সেটা আমি আলবাত বুঝতে পেরেছি। আমাদেরকে সেটার খোঁজে বেরিয়ে পড়তে হবে। তবে আমরা মহারাজকে উদ্ধার না করতে পারলে কোনোভাবেই সেটা উদ্ধার করা সম্ভব না, কারণ সেটার লোকেশন একমাত্র তিনিই জানেন। তার আগে আমরা খোঁজার চেষ্টা করব, যদি পেয়ে যাই তাহলে আমাদের জন্য ভিক্টরি অনেক সোজা হয়ে যাবে। মুসা বলল তা ঠিক আছে। তারা কথাই বলছিল, ঠিক তখনই একটা গোলা বর্ষণ এসে পড়ল মেন মিনারের গায়ে এবং সেটা ভেঙে পড়তে লাগলো। হানিফা দেখল চারিদিকে কালো ছায়ায় ভরে গেছে এবং বোঝা যাচ্ছে যে রাজ্যের উপর হামলা হয়েছে এবং শত শত জিন একে একেই মুসার রাজ্যের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই হানিফা সালমানকে বলল, তুমি ইউসুফকে নিয়ে এখনই ভেতরে যাও, ওকে নিরাপদে নিয়ে যাও। ইউসুফ বলল না না চাচা, আমিও যুদ্ধ করবো আপনাদের সঙ্গে, আর আমি পারবো না কিসের জন্য আপনারা পারলে? ইউসুফ এই কথা বলার পর হানিফা বলল, তোমাকে এত কষ্ট করে আমরা বাঁচিয়েছি, আমরা চাই না এই সামান্য যুদ্ধে তুমি আহত হও বা মারা যাও। তুমি ভেতরে যাও, তোমার সম্পূর্ণ শক্তি এখনো পড়ে রয়েছে, তুমি নিরাপদে চলে যাও। ইউসুফ চাচার কথায় মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। সালমান তাকে ভেতরে নিয়ে গেল। হানিফা এবং মুসা চারিদিকে সমস্ত সৈন্যদেরকে নিয়ে নেমে পড়ল মাঠে। সমস্ত কালো জিনেরা একদম আগুনের গোলা বর্ষণ ছুটতে লাগলো। হানিফার কাছে এইসব বিষয়গুলো কিছুই না, কারণ এখানে যারা জিন এসেছে তারা তারই ট্রেন করা সেনা এবং হানিফা জানে এদেরকে কিভাবে প্রতিহত করতে হবে। হানিফার সঙ্গে সঙ্গেই আসমানের 100 ফুট ওপরে উঠে গেল এবং হানিফাকে দেখে সবাই ভয়ে চমকে গেল। হানিফা বলল আমি এখনো জীবিত আছি, তোমরা যদি মারা না যেতে চাও তাহলে এখনই আমাদের কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমাদের কিন্তু জীবিত হত্যা করব আমি। হানিফার এই কথা শুনে কিছু সংখ্যক জিন হানিফার সামনে মাথা নত করল, কিন্তু জিনের যে সর্দার এসেছে, মানে এই রক্ষীবহর যে সর্দার, সে বলল এই শয়তানের বাচ্চাটাকে আগে হত্যা করো, আমাদের ওপর থেকে কমান্ড আছে হানিফাকে দেখা মাত্রই তাকে হত্যা করা, কারণ তিনি রাজদ্রোহিতা করেছেন, তাকে যে কোনোভাবেই হত্যা করতে হবে।
সঙ্গে সঙ্গে সমস্ত জিন হানিফার উপর হামলিয়ে পড়ল এবং এই রাজ্যের যত রক্ষী জিন আছে সবাই যুদ্ধে লিপ্ত হলো। চারিদিকে যেন ধ্বংসযজ্ঞ চলছে। তারা একের পর এক আগুনের গোল্লা ছুটতে লাগলো। হানিফা সমস্ত জিনদেরকে সমানে প্রতিহত করছে। তার কাছে থাকা তরবারি দিয়ে সমস্ত জিনেদের পেট চিড়ে একদম বুক পর্যন্ত ফেলে দিচ্ছে। হানিফা এমন একজন যোদ্ধা যার সামনে হয়তো লাখ জিনও হার মানবে। হানিফা একে একে সমস্ত জিনদেরকে মারতে শুরু করলো। খানিকক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলো, কারণ এক হানিফাই সমস্ত জিনেদের একদম 12টা বাজিয়ে দিয়েছে। এই সেনাদলের যে প্রধান অধ্যক্ষ এসেছিল, যে উপদেষ্টা এসেছিল, তাকে বন্দী করা হলো এবং বলল, তুই আমার হাতে ট্রেন হয়েছিস, তোকে ছোটবেলা থেকেই ন্যাংটাখাল থেকে আমি দেখে আসছি, আর তুই এখন আমার বিরুদ্ধেই, ছি, তুই এমন একটা কাজ করতে পারলি কিভাবে? তখন সেই রক্ষী প্রধান বলল কি যে, আমি তোকে হত্যা করব, কারণ তোকে হত্যা করলে আমার রিওয়ার্ড আছে, আমি পদোন্নতি পাবো। এই কথা বলার পর হানিফা বলল, ছি, তুই তার গুরুর উপর হাত তুলেছিস? এটা আমি শুনলেই আমার ঘৃণায় বুক চোখ জ্বলে যাচ্ছে। তবে এটা কখনোই ঠিক না, একদিন বুঝতে পারবি। সঙ্গে সঙ্গেই হানিফা বলল, একে কারাগারে নিয়ে যাও, আর যেসব রক্ষী আমাদের আত্মসমর্পণ করেছে সমস্ত রক্ষীদেরকে আমাদের বাহিনীতে সামিল করে নাও। তখনই হানিফা দেখল দূরে একটা কালো আলোক রশ্মি উড়ে যাচ্ছে। হানিফার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো এখান থেকে নিশ্চয়ই কোনো দূত পালিয়ে যাচ্ছে, যে কিনা খবর করার জন্য যাচ্ছে। হানিফা তার পেছনে ছুটাল দিল, কারণ হচ্ছে তাকে যে কোনোভাবেই ধরতে হবে। এখান থেকে একজন জিনও যেন কোনোভাবেই মুক্ত না হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার পেছনে যাওয়া শুরু করলো। খানিকটা দূরে গিয়ে হানিফার মনে হলো যে আমি তার পিছনে চিকিৎসার জন্য। সে যদি যায় তাহলে সেটাই তো আমাদের জন্য ভালো হবে, কারণ তারা জানতে পারবে যে কাদের ওপরে তারা হামলা করেছে। তারপর তাকিয়ে যেতে দিল। কিছুক্ষণ বাদে হানিফা সেই ভবনের উপরে এসে ল্যান্ড করলো। সেখানে মুসা দাঁড়িয়ে আছে। মুসা বলল কি যে, এরকম হামলা হবে সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, যার কারণে আমি রক্ষীভর তৈরি করছিলাম। কিন্তু হানিফা, তুমি না থাকলে এতক্ষণ হয়তো আমাদের রাজ্য একদম ধ্বংস করে ফেলতো। কিন্তু এই রাজ্যের যদি এই অবস্থা হয়, তাহলে আশেপাশের রাজ্যগুলোর কি হয়েছে? সমস্ত রাজ্যগুলো প্রোটেকশন দিতে হবে। হানিফা তখন বলল, শোনেন, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, আর আপনাকে আমি বলে গেলাম সমস্ত রাজ্যের যত প্রধান আছে সবার সঙ্গে আপনি মিটিং করবেন। আপনাকে আমি উপদেষ্টা বানিয়ে দিয়ে গেলাম, আপনি সবার সঙ্গে মিটিং করে আমাকে সমস্ত খবর জানাবেন। আমাদের যে 16টা রাজ্য আমাদের দখলে আছে, আমার মনে হয় এরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আর আপনি ওদেরকে সবাইকে বলুন আমাদের এখানে থাকাটা খুব একটা প্রয়োজন নেই, আমি ইউসুফকে নিয়ে চলে যাচ্ছি। তারপর রক্ষীবহর সহ সেই রথটা আকাশে উড়াল দিয়ে চলে গেল রানা প্যালেসের দিকে। তারা সবাই এখনও ভয় পেয়ে আছে, কারণ তারা ভাবতেই পারেনি যে এরকম হামলাটা হবে এত দ্রুত সময়ের মধ্যে। চারিদিকে রক্ষী বহর যেন বাড়িয়ে দিয়েছে। এই 14টা রাজ্য কাছাকাছি হবার কারণে এদের শক্তি অনেক বেশি অন্য যে কোনো শয়তান রাজ্য থেকে, এবং তারা যে কোনো মূল্যে হানিফা এবং ইকবালের পক্ষে আছে। কিছুক্ষণ বাদে সেই রক্ষী জিনটা বড় মহলের দিকে প্রবেশ করলো এবং সলেমানের সামনে এসে বলল, মহারাজ, খারাপ খবর আছে। আমরা যখন মুসা এবং তার আশেপাশের অঙ্গরাজ্যগুলোকে হামলা করতে গিয়েছিলাম, সেখানে হানিফা ছিল এবং হানিফা সমস্ত জিনদেরকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর সলেমান জোরে একটা বাড়ি দিল তার সিংহাসনের উপর এবং বলল কি যে, হানিফার বাচ্চা, তুই আমাদের আর কত জ্বালাবি? কিন্তু এই 14টা রাজ্য আমাদের না হলেও চলবে। আমাদের হাতে এখন 150টা রাজ্য আছে এবং আমি আশা করি এই সমস্ত রাজ্যগুলো একত্রিত হলে আমাদের শক্তি অনেক বেশি বেড়ে যাবে। আর খবর নাও, ওদিকে ক্যান্টিলিয়ার কি খবর? আমি ক্যান্টিলিয়ার সঙ্গে মিটিংয়ে বসতে চাই। ক্যান্টিলিয়াকে যে কোনোভাবে হোক আমাদের দলে ভিড়াতে হবে, না হলে এই শয়তানের বাচ্চাগুলোকে মারা যাবে না। ওরা এখন কোথায় আছে সেটা তুমি বলতে পারবা? সঙ্গে সঙ্গে এই বীরবল বলল কি যে, ওরা আছে এখন রানা প্যালেসে, যেখানে ইকবাল থাকতো। সম্রাট সলেমান তখন খানিকটা ভয় পেয়ে গেল, কারণ রানা প্যালেস এমন একটি বেষ্টিত এলাকা যে এলাকার মধ্যে প্রবেশ করার ক্ষমতা কোনো জিনেরই নেই। কারণ হচ্ছে ইকবাল এমন কিছু বেষ্টনী সেখানে তৈরি করেছে যেটা ভেদ করে কোনো জিনের যাওয়ার ক্ষমতা নেই। তবে সমস্ত জিনেরা মিলে যদি সেখানে হামলা করে, তাহলে সেই বেষ্টনী ভেঙে ফেলতে তাদের বেশি সময় লাগবে না। তবে এই জিনিসটা কি চিজ আল্লাহ জানে। কারণ হচ্ছে ইকবাল যেহেতু এরকম বাঘ, তাহলে তার ছেলে হয়তো ডাবল বাঘ হবে, এটা ভেবেই তারা ভয় পাচ্ছে।
কারণ হচ্ছে ইকবাল যে কি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেটা তো তার নিজের চোখেই দেখেছে, এবং নিশ্চয়ই তার ছেলের সঙ্গেও সেরকম ক্ষমতা আছে, যার কারণে সে ভয় পাচ্ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তাদের মধ্যে এক ধরনের কনফিউশন লেগে আছে। তারা ক্যান্টিলিয়া রাজ্যে খবর পাঠিয়েছে, যে কোনো সময় তারা মিটিংয়ে বসতে চায়। আমি বুঝতে পারছি না যে ক্যান্টিলিয়া রাজি হবে কিনা, কারণ ক্যান্টিলিয়া আজকে থেকে প্রায় 10-12 বছর আগে আমাদেরকে মিটিংয়ে বসার জন্য খবর পাঠিয়েছিল। এতদিনে তাদের সৈন্য বহর নিশ্চয়ই অনেক বেশি বেড়ে গিয়েছে। তবে ব্রাজিলের ভেতরে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি দুষ্কর, কারণ হচ্ছে তাদের উপর অনেক হামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা কি করবে? আর যে কোনোভাবেই এবার খবর ইকবালের কাছ থেকে বের করতেই হবে, তা না হলে আমরা নির্ঘাত আমাদের রাজ্য হারাবো এবং আমাদের পতন হবে। সম্রাট সলেমান বলে উঠল, বীরবল, সময় এসেছে ম্যানাহাদিকে বের করার। এখনই তোমরা কারাগারে যাও এবং সেইখান থেকে ম্যানাহাদিকে বের করো। তাকে ঘুম থেকে জাগাও, তাকে বলো তার সাহায্যের প্রয়োজন হয়েছে, আর ওইখান থেকে এরপরে তোমরা দর্পি স্টেশনে যাও। আমাদের সেনাগুলোর কি অবস্থা সেটা। বীরবল বলল, মহারাজ আপনি কি শিওর? সলেমান বলল, হ্যাঁ, কারণ হচ্ছে এখন ধর্ম বিষয় টানলে হবে না। আমি জানি যে মুসলিম ধর্মে দর্পির প্রোডাকশন নিষেধ আছে এবং তাদের উপর জোরপূর্বক কোনো কিছু চালানো নিষেধ, কিন্তু এই সংকটাপন্নময় অবস্থায় আমাদের দর্পি মেশিনগুলো চালাতে হবে এবং আমাদের কাছে কতগুলো দর্পি আছে। তখন বললেন কি যে, মহারাজ 3000-এর কাছাকাছি আছে। যা আছে তা দিয়ে প্রোডাকশন রেট বাড়িয়ে দিলে অবশ্যই কয়েক মাসের ভিতর আমাদের অনেকগুলো সৈন্য তৈরি হয়ে যাবে। তবে মহারাজ আপনি তো জানেনই, দর্পি থেকে যেসব সন্তান বের হয় তারা বেশিরভাগই। সলেমান থামিয়ে দিয়ে বলল, ফালতু কথা বলবে না। তাদেরকে যেরকমভাবে আমরা গড়ে তুলব সেই জিনগুলো সেরকমভাবেই হবে এবং আমাদের কথা শুনবে। তবে দর্পির বিরুদ্ধে আছে বীরবল, কারণ দর্পি হচ্ছে এক ধরনের কালো জাদু এবং এক ধরনের আল্লাহর বিরোধিতা। বীরবল নিজেও আল্লাহর অনেক বিশ্বাসী এবং তিনি ধর্মে খুব বেশি বিশ্বাস করেন। তবে এখন যেটা সলেমান করছেন সেটা ধর্মের অনেকটা বিরুদ্ধে গিয়ে করা। তবে তিনি যে খারাপ কাজ করেছেন তার কাছে এটা হয়তো কিছুই না। তিনি বললেন, যথা আজ্ঞা মহারাজ, আমি গিয়ে সব কিছু দেখছি, আপনি একদমই দুশ্চিন্তা করবেন না। আমি আশা করি সমস্ত রাজ্য এখন নিরাপদেই আছে, আর আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ইউসুফকে ধরে ফেলব, আপনি চিন্তা করবেন না। আর ইকবালের কাছ থেকে সমস্ত খবর আমরা বের করেই ছাড়ব। তাই বলে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। সলেমান তার নিজের কক্ষের দিকে চলে গেল। সলেমানের স্ত্রী বলল কি যে, শুনছো, আমাদের মেয়েটাকে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সলেমান রেগে গেলেন। বললেন কি যে, আমাদের মেয়ে? কে আমাদের মেয়ে? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও এই শয়তান ছেলেটার সঙ্গে মিশে ও আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করলো। সলেমানের স্ত্রী বললেন, আপনি তো কম ষড়যন্ত্র করেননি। সঙ্গে সঙ্গেই বললেন, কি বললে তুমি? আবার বলো। সলেমানের স্ত্রী বললেন, যা শুনেছ তাই বলেছি। তুমি তো কম ষড়যন্ত্র করনি তাদের বিরুদ্ধে, আর এখন তোমাদের পাপের বোঝাবুঝি বেড়ে গিয়েছে। এটা বলার সঙ্গে সঙ্গে সলেমান কষে তার গালে থাপ্পড় মেরে দিলেন। তার সুন্দর গাল লাল হয়ে গেল। সলেমানের স্ত্রী অসম্ভব রকমের সুন্দরী, যেহেতু তারা পরি তাদের চেহারা রূপ যৌবন সুন্দর হবে। তিনি বললেন কি যে, তুমি আমাকে মারতে পারলে? ক্ষমতার লোভ তোমাকে একদম পিষে খেয়ে ফেলেছে। আমার মেয়েটাকে আজকে কতদিন হয়ে গেছে আমি দেখি না। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে? তখন সলেমান বলল, তোমার মেয়ে মজমর্জিতে আছে, ভালোই আছে। আমাদের বিরুদ্ধে গিয়ে সে বেঁচে থাকতে পারবে না। তুমি দেখো, সে নির্ঘাত মারা পড়বে। সঙ্গে সঙ্গে সলেমানের স্ত্রী রেগে গিয়ে বললেন কি যে, তুই মরবি, তুই আমার মেয়ের মৃত্যু কামনা করিস? তুই এত বড় রাজ্যের সম্রাট হয়ে তুই যেরকম ভাবে রাজ্য দখল করেছিলি সেটা আমি জানি না বুঝি? সঙ্গে সঙ্গেই সলেমানের স্ত্রীকে আবার সে সজোরে থাপ্পড় মেরে দিলেন এবং সে নিচে পড়ে গিয়ে তার কপালের কিঞ্চিত অংশ কেটে গেল। সলেমান ভীষণ রেগে আছে। তার স্ত্রী কান্না করতে লাগলো। তার মেয়ের জন্য মায়া হচ্ছে। তার মেয়ের নামও তো মায়া। মায়াকে সে কতদিন দেখে না। দক্ষিণ মেরুর একটা অঞ্চল, সেখানে বেশ খানিকটা বরফ জমেছে। বরফের মধ্যে দিয়ে ঘোমটা দেওয়া একজন লোক হেঁটে যাচ্ছে। সেই লোকের মাথায় বড় ধরনের শিং। বীরবল তার দিকে এগিয়ে গেল। বলল কি যে, কি অবস্থা তোমাদের এখানের রক্ষী এবং গার্ড দেওয়া কেমন চলছে?
অনেকদিন হলো তোমাদের মেরু অঞ্চলে আসা হয় না। এদিকটা এবার ঠান্ডা, আমি বুঝতে পারি যে এত ঠান্ডা পড়বে। তোমার কাছে কি কোনো গরম কাপড় হবে? সঙ্গে সঙ্গেই সেই জিনটা বলে উঠল, হ্যাঁ আছে। আপনারা তো আমাদেরকে ভুলেই গিয়েছেন। মেরু অঞ্চলের রাজারা শুনলাম যে রাজদরবারে গিয়েছিল গতকালকে সম্রাট সলেমানের সঙ্গে দেখা করতে। লোকটাকে দেখতে ভীষণ ভয়ানক। তার মাথায় বড় বড় দুটো শিং, চোখ দুটো একদম গাঢ় লাল রক্তবর্ণ, আর দাঁতগুলো দেখিয়ে যে কেউ ভয় পেয়ে যাবে। তিনি বললেন, তোমাদের তো অনেকদিন দেখি না। বীরবল বললেন কি যে, হ্যাঁ অনেকদিন আসা হয় না, তবে আমাদের রাজ্য এখন সংকটাপূর্ণময় অবস্থায়, সেটা তো তুমি ভালোভাবেই জানো। তিনি রাক্ষস জিন, এবং এইখানে যারা বসবাস করে তারা সবাই রাক্ষস জিন। সবাই ম্যানা হাতির উত্তরাধিকারী এবং উত্তরসূরি, এবং ম্যানা হাতিকে তারাই গার্ড দিয়ে রেখেছে। এরা সবাই ম্যানা হাতির বংশের লোক, এবং এরা খুব ভয়ঙ্কর জিন। তাদেরকে দেখলেই ভয় লাগে। বীরবলের থেকেও প্রায় অনেকটা লম্বা এই জিনগুলো, আর ম্যানা হাতিকে দেখলে নির্ঘাত সবাই ভয়ে কাঁপে উঠবে। তারপর বীরবল বলল কি যে, নির্দেশ আছে ম্যানা হাতিকে ঘুম থেকে জাগানোর। কারণ হচ্ছে সময় হয়ে এসেছে, অনেক বছর সে ঘুমিয়েছে, আর তাকে প্রায় কয়েকশো বছর ঘুম থেকে তোলা হয় না। এখন আমাদের রাজ্যের উপর সংকটাপূর্ণময় অবস্থা চলে এসেছে। সেই লোকটা বলল, কি বলছো এসব? যখন আমাদের সম্রাট কুরুলুস এত বড় একটা বিপদ নিজে থেকেই শেষ করতে পারলো, তাও একজন মানুষের সহায়তা নিয়ে, আর তোমরা এখন এই সামান্য মানুষকে ভয় পেয়ে ম্যানাহাতিকে জাগাচ্ছ? গত কয়েকশো বছরে ম্যানাহাতিকে কেউই জাগায়নি, আর আমাদের আগের মহারাজ আধিরাজের আমলে ম্যানাহাতি জেগেছিল। তারপর থেকে তো সে ঘুমাচ্ছে। আমাদের মহারাজ আধিরাজ বলেছিল তাকে আর প্রয়োজন নেই। এরকম ক্ষমতাধর কোনো জিনিস পৃথিবীতে থাকা উচিত হবে না, তাহলে পৃথিবী ধ্বংসযোগ্য হয়ে যাবে। কিন্তু তোমরা কি জন্য এসেছো? আমার তো মনে হয় না যে ওর দরকার আছে তোমাদের। তবে আমি যেহেতু এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, সেহেতু আমার মহারাজের সঙ্গে কথা বলতে হবে। আমি তোমার কথা শুনে তাকে জাগাতে পারবো না। যদি তিনি রেগে যান, আর এই বিষয়টা তুমি মহারাজকে নিজে গিয়ে বলো, আমি কোনোভাবেই তাকে জাগাতে দিব না। আমাদের মহারাজ আধিরাজ তাকে নিজে ঘুম পাড়িয়ে গিয়েছিলেন। তখন বীরবল রেগে গিয়ে বললেন, তুমি কার সঙ্গে কথা বলছো সেটা তুমি ভেবেছো একবারও? এই পুরো মুসলিম সাম্রাজ্যের সেনাপতি আমি চাইলে এখনই তোমার গর্দান নিতে পারি, জানো? সঙ্গে সঙ্গে সেই রাক্ষস জিনটা বলল, তা তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি যেহেতু এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, আর তোমার কি মনে হয় তুমি এখানে একা এসে এতগুলো রাক্ষসের সামনে দিয়ে আমাকে মেরে চলে যেতে পারবে? সঙ্গে সঙ্গে তার পেছনে বেশ কিছু রাক্ষস দৃশ্যমান হলো। তারা সবাই অদৃশ্য হয়ে এতক্ষণ শুনছিল। এই রাক্ষসগুলোর শক্তি নিঃসন্দেহে অন্যান্য জিনগুলো থেকে সবচেয়ে বেশি, এবং এরা বীরবলকে বলল কি যে, শোনো বীরবল, সব জায়গায় সব ধরনের কথা বলতে নেই। আমি যেহেতু এখানের দায়িত্বে আছি, আমি কারোর কথা শুনি না। আমি শুধুমাত্র আমাদের যে বর্তমান সম্রাট আছে তার কথা শুনি। তুমি তার প্রতিনিধি হয়ে এসেছো, ভালো কথা। এখানে আসো, নাস্তা করো, আমাদের আত্মীয়তা গ্রহণ করো, তারপর চলে যাও। তবে তুমি কোনো লিখিত কোনো কিছু নিয়ে আসোনি, তারপর মহারাজের কোনো দূত আনোনি, একা একাই চলে এসেছো। এটা ঠিক না। তুমি এখন এখান থেকে বিদায় হও। আমি তোমাকে আর একটু দেখতে চাচ্ছি না। বীরবল সঙ্গে সঙ্গে রেগে বললেন, তোদেরকে আমি দেখে ছাড়বো। সামান্য একটা জিন হয়ে, যদিও তোরা সাধারণ জিন নয়, রাক্ষস জিন, তবে সামান্য একজন রাক্ষস জিন হয়ে আমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি। তাই বলে বীরবল রেগে মেগে সেখান থেকে চলে গেলেন। বরফে বেষ্টিত ঢাকা বড় একটি প্রাসাদ, সেই প্রাসাদের একদম অন্তঃস্থল মাটির তল পর্যন্ত চলে গিয়েছে। তবে মাটি বললে বিষয়টা ভুল হবে, কারণ এটা সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, এবং বরফের সব থেকে নিচের চেম্বারের বড় একটা রুমের মধ্যে ম্যানাহাতি নামক এই ভয়ঙ্কর জন্তুটি ঘুমিয়ে আছে। সে নিজেও একজন জিন। ম্যানাহাতি একবার জেগেছিল, তাও আধিরাজের জিনের আমলে, যখন পুরো বিশ্ব সংকটময় অবস্থায় চলে এসেছিল। ম্যানাহাতির বংশধর যারা ছিল তারা সকলেই মারা গিয়েছে। আধিরাজ অনেককেই নিজের হাতে হত্যা করেছে, কারণ তারা নিজেরাও ম্যানাহাতি বা তার বংশধরের কথা শুনত না। কারণ হচ্ছে তারা ছিল প্রতিহিংসাপরায়ণ এবং খুব বেশি খুনাখুনিতে লিপ্ত হতো, এবং জিন মানেই প্রচণ্ড খুনাখুনিতে লিপ্ত হয় একটা জাতি, যার কারণে আধিরাজ সমস্ত বিষয়গুলো এমনভাবে সেট করে রেখে গিয়েছে
মেনাহাতিকে জাগানোর কোনো প্রয়োজনই নেই। আর এখানে সমস্ত রাক্ষস আধিরাজের অধিবাসী, এবং আধিরাজের কথা ছাড়া তারা কারো কথা শোনে না। আর এই সিংহাসনে যারা বসে তার কথাই শোনেন, কিন্তু তারা সলেমানের কথা শুনতেও রাজি না। কারণ হচ্ছে এখন সলেমান এক প্রকার বিশ্বাসঘাতকতা করে রাজ্য নিয়েছে। যখন ইকবালের শাসন ছিল তখন তারা ইকবালের কথা একদম কোনোভাবেই অমান্য করতে পারতো না, কারণ ইকবাল আদিরাজের মতো ভালো একজন জিন ছিল। মানে ইকবাল তো মানুষ ছিল আর কি। সঙ্গে সঙ্গেই সেই বড় অধিপতি যে ছিল সে ভিতরে প্রবেশ করলো। বড় একটা বিশাল গেট সামনে দিকে খুলে গেল এবং বরফের এক চাকতির মধ্যে দিয়ে সে ভিতরে চলে গেল। লোকটার নাম ফট্টাস। ফট্টাস বেশ শক্তিশালী একজন রাক্ষস জিন। তিনি শত শত বছর ধরে এই রাজ্য পাহারা দিয়ে চলেছে। এইখানে তিনি কোনো জিনকে আসতে দেন না, আর বরফে ঢাকা এই প্রাচীরে ঘেরা বিশাল রাজ্যটা তার অধীনে। একমাত্র মেনাহাতিকে পাহারা দেওয়াই তার কাজ। মেনাহাতি হচ্ছে খুবই শক্তিশালী এবং বড় একজন রাক্ষস জিন, যার সামনে লাখ লাখ জিনও কোনো ব্যাপার না। মেনাহাতিকে প্রতিহত করা এত সোজা নয়। সেই সময় যখন জেগেছিল, পুরো বিশ্বে যখন যুদ্ধ লেগে গিয়েছিল, আমাদের পূর্ববর্তী মহারাজ কুরুলুস পর্যন্ত তার বিপদের সময় মেনাহাতিকে জাগানোর সাহস পায়নি, কারণ একমাত্র আধিরাজের কথাই এরা শুনত। আর কুরুলুসের কথাটা সে শুনবে কি না সেসব বিষয়ে কুরুলুস শিওর ছিল না, কারণ এরা হচ্ছে গিয়ে সিংহাসনে যারা থাকে তাদের কথাই শুনে থাকে। কিন্তু তারপরও তিনি ভয়ে তাকে জাগাননি, কারণ এর আগে ছোট থাকতে তিনি ধ্বংসযজ্ঞ দেখেছেন এবং কিভাবে এরা হিংসাপরায়ণ এবং ধ্বংসাত্মক হয়ে থাকে সেসব বিষয়ে তিনি খুব ভালো মতোই জানেন, যার কারণে তিনি নিজেও জাগ্রত হওয়ার সাহস পাননি এবং তাকে কখনো জাগায়নি। কিন্তু এ তো শয়তান একজন সম্রাট, তার প্রয়োজনে সে যে কোনো কিছু করতে পারে। সে সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেল। ফট্টাসকে দেখে আশেপাশের যত রাক্ষস জিন ছিল সবাই তাকে সালাম দিল। ফট্টাস বলল কি যে, শোনো, আমাদের উপর থেকে চাপ এসেছে মেনাহাতিকে জাগানোর জন্য, তবে সেটা করা যাবে না কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত মহারাজ নিজে এসে আমাদের হুকুম দিচ্ছেন, কারণ যে কারোর কথা শুনে আমরা এটা করতে পারি না। আর আমরা কখনোই এই বরফের চাকতির বাহিরে যাই না, কারণ হচ্ছে এটাই আমাদের নির্দেশ ছিল আধিরাজের পক্ষ থেকে। তবে ইকবাল যখন আমাদের এখানে ভিজিটে এসেছিল, ইকবালের কথাটা আলাদা। ইকবাল এমন একজন মানুষ যে কিনা আমাদেরকে নৈতিকতা এবং ন্যায় শিখিয়ে গিয়েছে। এর আগে যতগুলো মহারাজ ছিল তারা শুধুমাত্র খুনাখুনিতে লিপ্ত হতো। আমরা শুনতে পেরেছি যে ইকবাল জীবিত আছে। আমাদের মহারাজ ইকবাল যদি বলতো তাহলে বিষয়টা হয়তো ভালো হতো, বা আমরা এক কথাই সেটা মেনে যেতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তোমরা চারিদিকে পাহারা বাড়িয়ে দাও। যদি মহারাজ কুরুলুস আসতো তাও আমরা শুনতাম, কিন্তু সলেমান যদি আসে আমরা তার সঙ্গে বৈঠকে বসবো আগে। আর তিনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমার যতটুকু মনে হয় যে মেনাহাতি জাগলে নিশ্চয়ই বিশ্বে আবার একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, সেটা আমরা কোনোভাবেই চাই না। এদেরকে দেখে মনে হচ্ছে এরা ভালো রাক্ষস জিন, কারণ এদের মধ্যে নৈতিকতা ইকবাল শিখিয়ে গিয়েছে। এর আগে এরা প্রচণ্ড পরিমাণ ধ্বংসপরায়ণ ছিল এবং সবকিছু ধ্বংস করত। তারা বলল কি যে, চারিদিকে সমস্ত কিছু বাড়িয়ে দাও, আর এই মেরু অঞ্চলে যেন কোনো সাধারণ জিনেদের প্রবেশ না দেখা যায়। যদি হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তিনি ভেতরের একটা কামরায় চলে গেলেন। বীরবল সলেমানকে এসে এই খবর জানানোর সঙ্গে সঙ্গে সলেমান রেগে গেলেন। কি এত বড় কথা! ওই রাক্ষস জিনেদেরকে আমি দেখে ছাড়বো, তবে এখন সেটা সম্ভব হচ্ছে না। বেশি উত্তেজিত হলে চলবে না। তুমি কি দর্পি স্টেশনগুলোতে গিয়েছিলে? বীরবল বলল কি যে, না মহারাজ, আমি এই খবরটা আপনাকে জানাতে এসেছি, আমি এখনই যাচ্ছি। তারপর বীরবল দর্পি স্টেশনের দিকে এগিয়ে গেল। দক্ষিণের জঙ্গলের শেষ মাথার দিকে হানিফার রথটা আসমান ভেদ করে মাটির দিকে যেতে শুরু করলো। ইউসুফ বলল কি যে, চাচাজান আমরা কোথায় যাচ্ছি? হানিফা বলল, সেসব বিষয় তুমি সামনে গেলেই জানতে পারবে, আর আমাদের এখন অনেক কাজ আছে। খানিকক্ষণ বাদে তাদের রথটা একটা শহরের ছাদের উপরে গিয়ে নামলো। ইউসুফ নিচের দিকে তাকিয়ে দেখল শুধুমাত্র মানুষজন এবং প্রচণ্ড পরিমাণ শব্দ। ইউসুফ তার কানে হাত দিল, বলল কি যে, এখানে এত শব্দ কিসের জন্য, আর নিচে ওরা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জিনিসগুলো এবং এই জায়গাগুলো সম্পূর্ণ ভিন্ন। চাচা যান, আমরা কোথায় চলে এসেছি? সঙ্গে সঙ্গেই হানিফা বলল কি যে, তুমি এখনো বুঝতে পারছো না এটা কোথায়? এটা হচ্ছে মানুষের দুনিয়া। তোমার বাবা যেখানে থাকতেন, তুমি দেখো, হয়তো কোনোদিন দেখোনি।
ইউসুফ দেখে অবাক হচ্ছে, এরকম জায়গায় মানুষেরা বসবাস করে। ইউসুফ এতদিন যেখানে বসবাস করেছে সেখানে তো কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু ইউসুফ চারিদিকে শুধুমাত্র বড় বড় ইমারত আর বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছে, আর শুধুমাত্র গাড়ি ঘোড়ার হর্ন এবং অদ্ভুত অদ্ভুত সব জিনিস। এগুলো কি? ইউসুফ তাকে জিজ্ঞেস করতে লাগলো। হানিফা বলল কি যে তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে। তারা নিচে এসে শুধুমাত্র গাড়ি ঘোড়ার শব্দ এবং বড় বড় বাস ট্রাক এবং এইগুলোর শব্দই পেতে লাগলো। ইউসুফ কান চেপে ধরে বলল, চাচা যান, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এটা কোন জায়গা? প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 2 এখানেই শেষ। এপিসোড নাম্বার 3-তে কী হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স, এবং জিনের দুনিয়া সিজন 2 যারা এখন পর্যন্ত দেখেনি তারা এই দেখে আসতে পারেন। জিনের দুনিয়া সিজন 3 এর এপিসোড নাম্বার 1 যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসুন আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে। জিনের দুনিয়া সিজন 2 আমাদের আরেকটা চ্যানেল দ্য মেগা বক্স প্রাইমে পাবলিশ করা হয়েছিল, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আশা করি জিনের দুনিয়া সিজন 3 আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের কাছে কেমন লাগছে। এই ভিডিওতে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদেরকে রিচ দিতে সাহায্য করবেন। সবার কাছে আমি অনুরোধ করব বেশি বেশি করে কমেন্ট, লাইক করবেন এবং গল্পটাকে অবশ্যই জনপ্রিয় করতে সাহায্য করবেন, কারণ এই গল্পটা লিখতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের সুবিধার্থে 6 মাসে যে গল্প লেখার কথা সেই গল্প আমি মাত্র 1 মাসের ভিতরে কমপ্লিট করেছি, এবং সমস্ত প্রোডাকশন আমি কিন্তু 1 মাসের ভিতরে কমপ্লিট করেছি, জাস্ট আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য। আপনারা এই গল্পটার জন্য ওয়েট করেছেন অনেকদিন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই গল্পটাকে অবশ্যই বেশি বেশি করে পছন্দ করবেন, লাইক করবেন, অনেক অনেক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আগামী 25 তারিখ পর্যন্ত আমাদের গল্পগুলো একটু অনিয়মিত আসবে, মানে একটু সময় নিয়ে আসবে। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ কিছু সমস্যা আছে, ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে আমাদের গল্পগুলো হয়তো একদিন পর একদিন ছাড়তাম, সেটা হয়তো 2 দিন পর হবে, 2-3 দিন পর হতে পারে। তো এই সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যা আপনারা সময় তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী এপিসোড আপনাদের জন্য অনেক মজার হতে চলেছে। ধন্যবাদ সবাইকে।